সাজানো নাটক রচনা করে নির্বাচনও হবে না, অন্য কিছুই হবে না। অনেক আশার ফুল ঝরিয়েছিলেন ইউনূস। কিছু আতেলরা তার পক্ষে নেমে হইচই করেছিলেন, ইউনূস এসেছে, সারা দুনিয়া সাহায্য করবে। 12টি দেশে গেছেন, কোনো দেশ থেকে কিচ্ছু পাননি। নিজের যা কিছু নেওয়ার সেটা নিয়েছেন, জাতির জন্য কিছু করতে পারেননি। এনজিও চালানো, সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না। তার কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই, তার কোনো লিগ্যাল ম্যান্ডেট নেই। যারা এখনো ইউনূস স্বপ্নে বিভোর, আমি বলবো তারা নির্বোধের জায়গায় আছেন। সুদের ব্যবসা করা, এনজিও চালানো, এইটার সঙ্গে রাষ্ট্র পরিচালনা এক না। কি অবদান আছে তার এই যে দেশের জন্য? মুক্তিযুদ্ধে তার কোনো কন্ট্রিবিউশন আছে? এদেশের কোনো ক্রাইসিসে তিনি, তার তো বিশাল অর্থবিত্ত, কোনো সাহায্য করেছেন? এই দেশে অনেক দুর্ঘটনা, রাজনৈতিক বিপর্যয় এসেছে, কোনো ভূমিকা রেখেছেন? ধর্মের জন্য কোনো ভূমিকা আছে? সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো ভূমিকা আছে? কিছুই নাই। এবং তার পারিষদ বর্গ এদেশের প্রতি ভালোবাসা নাই বিধায় বিদেশি নাগরিক হয়েছে। তারা ভাড়ায় এসেছে, ওরা নাকি আমাদের সংবিধান রচনা করবে, ওরা নাকি সংস্কার করবে। ওরা জানে এই সংস্কার করার অথরিটি কে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়া ব্যক্তিরাই কেবলমাত্র করতে পারে। তাও সবটা না, সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের বাইরে গিয়ে কিছুই করা যায় না। ভাড়ায় আসা লোকরা আবার ভাড়াটিয়া সময় শেষ হয়ে গেলে চলে যাবে। যারা এখনো ইউনূসের স্বপ্নে বিভোর আছেন, তারা নির্বোধের জগতে আছেন। দেখুন না পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। অনেক মহারথীরা অনেক ক্ষমতার চর্চা করেছেন, সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন, শেষ রক্ষা হয়নি। এদেশ এ মাটি আমাদের প্রাণ, আমরা এদেশের সন্তান। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ। এখানে স্বাধীনতার পরাজিত শত্রুরা কোনোভাবেই প্রতিষ্ঠা পাবে না। এখানে আওয়ামী লীগকে বিনাশ করে কিছুই করা যাবে না। অপেক্ষা করুন, সে সময় খুব দূরে না, বুঝতে পারবেন এই গানের শেষ পরিণতি কি। একটি ঘরোয়া আড্ডায় একজন বিশ্ববিখ্যাত আইনজীবী এবং আরেকটি বিশ্বখ্যাত সংবাদ সংস্থার সাবেক পলিটিক্যাল অ্যানালিস্ট, এ দুজনার সঙ্গে আমার আলাপ। আমাকে নিয়ে গেলেন সেখানে আর এক ব্যক্তি। কুশল বিনিময়ের পরেই প্রথম জিজ্ঞেস করলেন যে হু ইজ শেখ হাসিনা। আমি তো কিছুটা অপ্রস্তুত যে শেখ হাসিনাকে এটা কি ওনারা জানেন না। তাই আমি বললাম যে স্বাধীন সার্বভৌম একটা দেশ আছে, বাংলাদেশ নাম, এই বাংলাদেশের নাগরিক তিনি। দ্বিতীয় প্রশ্ন করলেন হোয়াট ইজ হার লিগাল স্ট্যাটাস, তার আইনগত স্ট্যাটাসটা কি। আমি বললাম তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশের নির্বাহী প্রধান তো এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা দেশে কি দুইজন নির্বাহী প্রধান থাকতে পারে কিনা? তাদের এই প্রশ্নের জবাবে আমি বললাম যে বাংলাদেশের লিগ্যালি ইলেক্টেড যে প্রসেস, যেটা কনস্টিটিউশনের আওতায় হয়, সেই প্রসেসের মধ্য থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের সংবিধানের 55 অনুচ্ছেদ থেকে 57 অনুচ্ছেদের বিষয়গুলি তাদেরকে আমি পড়ে শোনালাম। সেখানে কিভাবে সরকার গঠন হবে, সরকার প্রধান কে হবেন, সরকার প্রধানের পদ অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ কিভাবে শূন্য হয়, সে বিষয়গুলি তাদের ব্যাখ্যা করলাম। দ্বিতীয় কোশ্চেন ছিল আমাকে
যে in that case, under what legal status Nobel laureate Dr. Muhammad Yunus is performing the executive function of the government? আমার কাছে তাদের এই যে প্রশ্নটা ছিল যে তাহলে কোন আইনের আওতায়, কোন আইনের অধীনে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাহী কাজ চালাচ্ছেন? আমি বললাম এটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। আমি দ্বিতীয়বার আবার বাংলাদেশের সংবিধানের প্রথম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ে শুনিয়ে বললাম যে সুপ্রিম ল অফ দি ল্যান্ড, দ্যাট ইজ দি সুপ্রিম ল অফ বাংলাদেশ ইজ ইটস কনস্টিটিউশন। বাংলাদেশের সর্বোচ্চ আইনটি হচ্ছে এর সংবিধান, এবং সেই সংবিধানের আইনের 7 অনুচ্ছেদে মানুষের ক্ষমতার কথা বলা হয়েছে। 7-এর 2 অনুচ্ছেদে এই সংবিধানের পরিপন্থী কোনো আইন করা যাবে না, কোনো ব্যবস্থা করা যাবে না সেটা বলা হয়েছে। যদি করা হয় তাহলে সেটা যতটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি হিসাবে গণ্য হবে, এবং যদি এরকম কাজ কেউ করে তাহলে সংবিধানের 7-এর এ অনুচ্ছেদ অনুযায়ী তার কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হবে এবং সেটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। ওনাদের প্রশ্ন ছিল তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে না? আমি বললাম যে একটা মবের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল। ওনাদের একটি প্রশ্ন ছিল যে ওনারা শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমি বললাম যে এটা রং ইনফরমেশন, শেখ হাসিনা পালিয়ে যান নাই। যদি কেউ পালান তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ যে বাহিনী এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, কখনো কখনো একটা পার্টে কাজ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটা অংশ, তারা মিলে ওনাকে যথাযথ সেলুট দিয়ে সম্মান দিয়ে সশস্ত্র বাহিনীর বিমানে করে তাকে বাইরে নিয়ে যাবে কেন? উনি যদি পদত্যাগী করেন আর প্রধানমন্ত্রী না থাকেন তাহলে ওনার নিরাপত্তা কেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে বিশেষ বাহিনী তারা দেবে? বাংলাদেশে তো আরো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তাদের তো দেন না। তাদের তো কেউ বিদেশে যাওয়া বা দেশের ভিতরে চলার ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর জন্য যে যানবাহন, আকাশযান যদি ধরি মিলিটারির, এইটা তো তাদের দেওয়া হয় না। আমি আরো ক্লিয়ার করলাম যে হঠাৎ করে একটি মবের কারণে তার লাইফ সিকিউরিটি যখন কোয়েশ্চেনেবল হয়ে গেল, লাইফ থ্রেট, তখন তার জীবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা প্রধানমন্ত্রী হিসাবে তাকে সম্মানের সঙ্গে প্রধানমন্ত্রী যে গাড়িতে চলতেন সেই গাড়িতে এয়ারপোর্টে নিয়ে সেখান থেকে সশস্ত্র বাহিনীর বিমানে এবং ওই নিরাপত্তা সহ তাকে দেশের বাইরে নিয়ে এসে রাখা হয়েছে। তিনি সেখানেও কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ট্রিটেড হননি, তিনি সেখানে অন্য কোনোভাবে ট্রিটেড হয়েছেন এই কথাটা কোনো জায়গার থেকে আসেনি। ওনারা বললেন যে উই কেম টু লার্ন দ্যাট শি হ্যাজ রিজাইন্ড। আমি বললাম না, তিনি রিজাইন দিয়েছেন। এটা বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন বাংলাদেশের ওয়ান অফ দি ফেমাস জার্নালিস্ট, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি জিজ্ঞেস করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে, তিনি বলেছেন আমার কাছে প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র নাই। সাইমালটেনিয়াসলি প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করা অবস্থায় তার একটি বক্তব্যে বলছেন আমি রিজাইন দেইনি, আই এম ভেরি মাচ প্রাইম মিনিস্টার। এই দুটো সমন্বয় করে ওনাদের বললাম এবং ওনারা একটু চেকও করলেন। কয়েক মিনিট আমাকে অপেক্ষমান রেখে তারা চেক করলেন, চেক করে দেখলেন যে আমার এই তথ্যটা সঠিক আছে। প্রধানমন্ত্রীও দাবি করছেন যে শি হ্যাজ নট রিজাইন, রাষ্ট্রপতিও বলছেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই। তখন আমি ক্লিয়ার করলাম যে শি ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার। দেন কোয়েশ্চেন ওয়াজ পুট টু মি, তার পলিটিক্যাল স্ট্যাটাস কি? আমি বললাম উনি হচ্ছেন একমাত্র পলিটিক্যাল লিডার যিনি একটি দলকে 44 বছর নেতৃত্ব দিচ্ছেন 1981 সাল থেকে। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশে তো দূরের কথা, পৃথিবীর অন্য কোনো দেশে এত দীর্ঘ সময় কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে কেউ দায়িত্ব পালন করেছেন বলে আমার জানা নেই। এবং আমি বললাম যে ওনার রাজনৈতিক জীবন স্টুডেন্ট লাইফ থেকে, সেই হিসাব যদি করি
তাহলে পৃথিবীর এই মুহূর্তে যারা রাজনীতিতে সক্রিয় আছেন তার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান অন্য কেউ নাই। বয়সে নয়, পলিটিক্সের লেন্থ অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এবং পলিটিক্যালি তিনি এখনো অ্যাক্টিভ। দেন কোশ্চেন ওয়াজ, তাহলে কি তিনি উনি পদ ছাড়েন না? আমি বাংলাদেশের আওয়ামী লীগের কাউন্সিলের প্রভিশনটা উল্লেখ করলাম, যে সেখানে ওপেন করে দেওয়া হয় যে প্রেসিডেন্ট পদে, সেক্রেটারি পদে কেউ প্রার্থী কিনা, প্রস্তাব আসে, সমর্থন আসে। এমনকি উনি একটি কাউন্সিলে বলছিলেন যে আমি আর থাকতে চাই না, কিন্তু ওনার বিকল্প কোনো ক্যান্ডিডেট সভাপতি পদে পাওয়া যায়নি। এভাবে তিনি 41 বছর সভাপতির দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি চেঞ্জ হয়, সভাপতি পদেও চেঞ্জ হয়, কিন্তু ওনার বিকল্প কোনো প্রার্থী, ওনার সমমানের বা ওনার চেয়ে বেটার হবে এরকম কোনো প্রার্থী এখন আসে নাই, ক্যান্ডিডেচার কেউ থ্রুও করে নাই। দেন কোশ্চেন, তাহলে উনি দেশে যান না কেন? তা বলেন এই সেই দেশ যে দেশে স্বাধীনতার পরাজিত শত্রুরা বিদেশি সাহায্য নিয়ে ফাউন্ডিং ফাদারকে ব্রুটালি কিল করেছিল। সাবসিকুয়েন্টলি যিনি সামরিক শাসক হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন, জেনারেল জিয়াউর রহমান, তিনিও খুন হয়েছিলেন। জিয়াউর রহমানের সঙ্গে সম্পৃক্ততায় বিরোধের সঙ্গে আরেক জেনারেল খালেদ মোশাররফ, তিনিও খুন হয়েছিলেন। এরকম ভাবে আমি অনেকগুলো ঘটনা উল্লেখ করলাম, হিস্ট্রিক্যাল যে সকল ঘটনা, যেই দেশে যেমন সুন্দর দেশ, শান্তির দেশ, অনুরূপভাবে আততায়ীর দ্বারা বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার মতো ঘটনা রয়েছে। Then I narrated the facts, how 19 times attempt was taken to kill Sheikh Hasina. Last 2004 সালের 21 আগস্ট তাকে হত্যার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং সেখানে ফর্মার রাষ্ট্রপতির স্ত্রী মারা যান, অন্যরা মারা যান, সেই বিষয়গুলো সেখানে আমি উল্লেখ করলাম এবং তার কিছু ডকুমেন্ট দেখালাম। এবং 19টি ঘটনার উল্লেখযোগ্য 3-4টি ঘটনা আমি উল্লেখ করলাম যে এভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কাজী শেখ হাসিনা লাইফ থ্রেটেনিং থাকার কারণে তিনি আপাতত দেশের বাইরে, কিন্তু শি ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার। আমি কাউন্টার প্রশ্ন করলাম যে তোমরা বলো আমাদের দেশের যে সংবিধান, তোমাদের দেশেও তো বিধিবিধান আছে, তোমাদের দেশের কোনো আইনে যিনি কোনো ইলেক্টেড কেউ না, যিনি কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করেন না, তাকে এনে বসিয়ে দিলে কি তিনি কেয়ার স্টারমার্কের পরিবর্তে তিনি কি দেশের প্রাইম মিনিস্টার বা সিমিলার পজিশন হোল্ড করতে পারবেন? ওরা বলল ডেফিনেটলি নট। তাহলে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একসময় ছিল, সুপ্রিম কোর্ট বলেছে এটা ভেরি মাচ ইনকনসিস্টেন্ট উইথ দি ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করেছে। ফলে বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো বিধান নাই এবং প্রধান উপদেষ্টা নামে কোনো উপদেষ্টাও নাই। সেই সাংবাদিক প্রশ্ন করলেন, ইফ হি ইজ অ্যাডভাইজার, তিনি কাকে অ্যাডভাইস করেন, কোন গভর্নমেন্টকে অ্যাডভাইস করেন? আমি বললাম এটা আমি জানি না। ওই অ্যাডভাইজারকে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় দৈনিক ডেইলি নিউজের এডিটর নুরুল কবির প্রশ্ন করেছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি উপদেশ দেন কাকে? উনি জবাবে বলছেন তো ভেবে দেখিনি। তোমরা দুজনই তখন হেসে দিলেন, সেই আইনজীবী ব্যারিস্টার সাহেব এবং সাংবাদিক। আমি আবার সেটা লিঙ্কটা বের করে শোনালাম ওনাদেরকে। তাহলে ওনারা বললেন গভর্নমেন্ট চলছে কিভাবে? আমি বললাম সম্পূর্ণরূপে ইলিগালি চলছে। এর কনসিকুয়েন্স কি? আমি কনসিকুয়েন্স ডেমোক্রেটিক কোনো গভর্নমেন্ট আসলে সে সময় তারা ডিসাইড করবে, ও তারা যদি এটাকে বৈধতা দিয়ে দেয়। আমি বৈধতা দেওয়া যায় কতটুকু? হুইচ আর নট কন্ট্রাডিক্টরি উইথ দি প্রভিশনস অফ কনস্টিটিউশন। সংবিধানের সঙ্গে যেটা সাংঘর্ষিক সেটুকুকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। এই প্রসঙ্গে আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বৈধতা দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতা আরোহণ করেছিলেন, চাকরিজীবী অবস্থায় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটাকে বৈধতা দিয়ে পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংবিধানের যে সংশোধনী আনা হয়েছিল, পঞ্চম সংশোধনী, সেটা উল্লেখ করলাম। তার ফলাফল চূড়ান্তভাবে সুপ্রিম কোর্ট কি বলল সেটাকে বললাম এবং আমি সেই লিঙ্কটা দেখালাম। তখন তারা বললেন যে তাহলে ইউনুস কি বেসলেস, নো লিগাল বেসিস? আমি বলি ইউনুসের কোনো লিগাল বেসিস নাই। আর আমাদের যে সংবিধান, এই সংবিধানটা এখনো বলবৎ আছে। এই সংবিধানের
বিকল্প কোনো আইন তৈরি হয়নি। বিকল্প যদি আইন না থাকে তাহলে এটাই সর্বোচ্চ আইন, এবং এই আইনের বাইরে গিয়ে অন্য কিছু ক্লেম করার কোনো সুযোগ নেই। তারা অবাক হয়ে আমার কথা শুনলেন এবং ইন সাপোর্ট অফ মাই ক্লেম আমি তথ্যপাত্র তাদের কাছে দিলাম। চূড়ান্তভাবে আমি বললাম, তোমরা কি লিগালি এখন বুঝতে পেরেছো যে শেখ হাসিনা ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার অব দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। একেবারেই বৃথা চেষ্টা। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পনা, চেষ্টা, দেশের বাইরের থেকে বড় বড় শক্তির সাহায্য নিয়ে, ৭১-এর পরাজিতদের সাহায্য নিয়ে যত চেষ্টা করা হোক না কেন, বাস্তবে এটা যে সম্ভব না সেটা অতীতের দিক তাকালেই বোঝা যাবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাতে পাকিস্তান বহাল থাকে সে জাতীয় চেষ্টা করেছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, তারপরে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, টিক্কা খান, তাদের এদেশীয় যারা দোসর ছিল তারা, এবং বড় বড় রাষ্ট্র যাদের অনেক ক্ষমতা আছে তাদের সাহায্য নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে অবিভক্ত পাকিস্তান রাখার চেষ্টা যারা করেছিলেন তারা পরিণতি দেখেছেন যে কিভাবে নাকে খত দিয়ে সারেন্ডার করে চোরের মতো পালিয়ে যেতে হয়। সে অভিজ্ঞতা তাদের আছে না? তাদের অভিভাবক যারা বিশ্বের পরাশক্তি বলে দাবি করে তারাও তো সেটা দেখেছে। ১৯৬৯ সালে আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে এবং তার সহযোগী কিছু নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল না? অভিজ্ঞতা কি? পারা যায়নি। সেই মামলা প্রত্যাহার করে নিতে হয়েছে, নিঃশর্ত প্রত্যাহার করে নিতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পোড়া মাটি সৃষ্টি করে শুধু মাটি চাই, দেশের মানুষ চাই না, এমন কার্যক্রম চালিয়েও শেষ রক্ষা হয়েছে? হয়নি। দেশ স্বাধীনের পরে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে জাতিসংঘ পর্যন্ত যাওয়া, বিভিন্ন দেশের কাছে ধর্ণা দেওয়া, 7 বার একটা রাষ্ট্রের কাছে যে হাত পাও ধরা যে বাংলাদেশকে স্বীকৃতি দিবেন না, এত চেষ্টা করেও কি বাংলাদেশের অগ্রযাত্রা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করা গেছে? বাস্তবে যায়নি। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে দেশটাকে বাংলাদেশের স্থলে অন্য কোনো শব্দটা ব্যবহার না করলেও সেই পুরনো পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র এটা সৃষ্টি করার চেষ্টা করা হয়নি? করা হয়েছে। দেশটাকে তো ইসলামিক প্রজাতন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল। সকলের জন্য গণহারে জাতীয় পোশাক, মাথায় টুপি পরতে হবে, এই ফরমানও তো দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনকে নাজাত দিবস ঘোষণা করা হয়েছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে সূর্য সৈনিক বলা হয়েছিল। এবং এই সকল প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত ছিলেন সেটা কি অস্পষ্ট? দেশে এবং দেশের বাইরে শত চেষ্টা করেও 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে আওয়ামী লীগকে রেখেও শেষ করা যায়নি। অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে। তারপর আওয়ামী লীগকে বিনাশ করা যায় না। কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ একটু গতানুগতিক রাজনৈতিক দল না। সেই ১৯৪৯ সাল থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মোৎসর্গ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এবং বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন, ভাষার অধিকার আদায় করা, হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে সোচ্চার থাকা, আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী ভূমিকা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর ম্যান্ডেট, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন, সমৃদ্ধ বাংলাদেশ,
উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রো রেল, থার্ড টার্মিনাল সহ যত উন্নয়ন, বাঙালির যা কিছু গৌরবজনক অর্জন, সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্টের ভিতর থেকে জেনারেল জিয়াউর রহমানের মতো সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করে, নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে, হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়ে দল তৈরি করার মতো না। মনে আছে, জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হলেন জেনারেল জিয়াউর রহমান। অন্য কোনো ক্যান্ডিডেট দরকার নাই, তার উপর আস্থা আছে কিনা তাকে ভোট দিন। তখন তিনি চাকুরিতে রত। আচ্ছা, চাকরিতে থাকা কোনো ব্যক্তি কি রাজনীতি করতে পারেন? একই কারবারটি তো করেছিলেন জেনারেল এরশাদ, জেনারেল এইচ.এম. এরশাদ। তিনিও সামরিক শাসন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার পক্ষে ভোট নিয়ে কিভাবে দীর্ঘদিন 9 বছর ছিলেন, এটাকে দেশের মানুষ ভুলে গেছে। অপর রাজনৈতিক দল জামাত ইসলাম 71 সনে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে পরাজিত হওয়া পক্ষের লোক। এই 3টি গ্রুপকে বাদ দিলে এই বাংলাদেশের অভ্যুদয়ে, বাঙালির অধিকার আদায়ে, বাঙালির যা কিছু অর্জন, সবকিছুর নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে। ফলে গ্রামে যে কৃষক জমিতে ধানের জমিতে কাজ করে, ভাটিয়ালি গেয়ে যে নৌকা বেয়ে যায়, শ্রমিক যে কারখানায় কাজ করে, যে রাস্তাঘাটের দিন মজুর, এরা তাদের পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার থেকেই আওয়ামী লীগকে ভালোবাসে। আওয়ামী লীগ এদের অস্থিতে, মজ্জায়, শিরায়, উপশিরায়, ত্রন্ত্রিতে, রন্ত্রিতে, রন্ধ্রে রন্ধ্রে, বিশ্বাসে, ভালোবাসায়, শ্রদ্ধায় একাত্ম হয়ে গেছে। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। কে নিষিদ্ধ করে? সে কে? কে এই ডক্টর ইউনূস? কোন অধিকারে ও রাষ্ট্র ক্ষমতায় বসেছে? কে দিয়েছে তাকে এই অধিকার? তিনি যে ক্ষমতায় বসেছেন সেটাই তো বেআইনি, সেটাই অবৈধ, সেটা রাষ্ট্রদ্রোহিতা সংবিধানের বিধানাবলীর আলোকে। যে নিজেই অবৈধ, সে একটি বৈধ রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে এবং একটি দালাল শ্রেণী তৈরি করে বসিয়েছেন নির্বাচন কমিশনে। তারা আওয়ামী লীগের নির্বাচনকেও, নিবন্ধনকেও স্থগিত করে। মনে রাখবেন, এদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে। এই দেশের সঙ্গে আওয়ামী লীগ একাত্ম হয়ে আছে। লাল সবুজের পতাকা আওয়ামী লীগ এনে দিয়েছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙেছে আওয়ামী লীগ। জাতিকে মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের বিচার হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত হয়েছে। এই দলকে বাদ দিয়ে